বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টাবৃন্দ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে আজকে আবারও আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ হলো। পুলিশ প্রশাসনের কাছে বর্তমান সরকার কি ধরনের প্রত্যাশা করে সেটি গতকাল যে অনুষ্ঠানটি ছিল আমাদের, সেখানে আমি আপনাদের সামনে কম বেশি তুলে ধরেছি। কিছু হয়তো একটু ডিফারেন্ট কিছু বলার চেষ্টা করব আজকে, আবার গতকাল যা বলেছি তার মধ্যে থেকেও কিছু কিছু জিনিস তুলে ধরতে চাইব যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বেশি গুরুত্বপূর্ণ সবগুলোই ছিল, বাট বেশি গুরুত্বপূর্ণ যেগুলো। অফিসারবৃন্দ, আমরা সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ গড়তে চাই। আপনি ইউনিফর্মের বাইরে গিয়ে আমার এই কথার সাথে একদম একমত পোষণ করবেন, এবং আমি বিশ্বাস করি একজন নাগরিক হিসাবে, এবং আমি বিশ্বাস করি ইউনিফর্মে থেকেও আপনি একজন মানুষ হিসাবে এই কথাগুলো বা এই কথার যে প্রতিফলন সেটি আপনিও চাইবেন একজন বাংলাদেশী হিসাবে। কথাটা শুধু একটা স্লোগান নয়, আমরা এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা সকলেই জানি কষ্ট হলেও, ডিফিকাল্ট হলেও, আমাদের অনেক ডিফিকাল্টিজ আছে, তারপরে এটি বাস্তবায়ন করা কিন্তু সম্ভব ইনশাল্লাহ। এবং এটা বাস্তবায়নের জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন ওনার বক্তব্যে, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। আজকে আপনারা যারা এই ঘরে উপস্থিত আছেন, এই মুহূর্তে সারা দেশের মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ভূমিকা রাখেন এবং রাখছেন আপনারা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমি জানি আপনাদের লিমিটেশনস আছে, আমাদের সকলের লিমিটেশনস আছে, তারপরেও আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি আমরা যদি চেষ্টা করি, সকলে যদি এফোর্ট নেই, আমরা এক ধাপ অন্তত এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উপস্থিত অফিসারবৃন্দ, গতকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা এবং সদস্যকে আমি বৈঠকে অনেকগুলো কথা বলেছিলাম। সবগুলো কথা প্রথমেই বলেছি, পুনরুল্লেখ করতে চাই না আমি আবার। তারপরেও এখানে যেই বিষয়টি আলাপ হয়েছে, আবারও এরকম একটা বিষয় নিয়ে আসতে চাই সামনে, সেটা হচ্ছে প্রতিনিয়ত যে প্রযুক্তিগত যে উন্নয়ন, এটা আমাদের এখানে যে অপরাধগুলো হচ্ছে এই টেকনোলজির কারণে এটা ধারণ পাল্টেছে। ফলে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের কার্যক্রমের যে পরিধি সেটার আরো অনেক ব্যাপক এবং বিস্তৃত হয়েছে। স্বাভাবিকভাবেই বর্তমানের পুলিশের কার্যক্রম এখন আরো অনেক কয়েক দশক আগে যেমন ছিল তেমন না। বলা যায় শুধু যে মাত্র শহর বা জেলার ভিতরেও সীমাবদ্ধ তাও না, বর্তমানে যেটাকে বলে ট্রান্সন্যাশনাল অর্গানাইজ ক্রাইম, বৈশ্বিক বাস্তবতা যেটা, এবং এই কারণেই বিশেষ করে আমাদের প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে আরো বহুমুখী, দক্ষ হওয়া প্রয়োজন। এটা বোধহয় এখন স্বাভাবিকভাবে আপনারা কাজ করতে গিয়ে এই সমস্যাটা ফেস করছেন, এবং এটা সময়ের একটা দাবি। এরকম বাস্তবতাতেই পুলিশ প্রশাসনের নির্দিষ্ট কিছু পদ নয়, বরং আমি মনে করি প্রত্যেকটা পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি পদ, যার যেখানে যেই পোস্টিং আছেন আপনি। সুতরাং প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারি মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। এটাতে হয়তো আপনি আপনার ইচ্ছা মতন বা প্রয়োজন মতন বা চাহিদা মতন পোস্টিং পেলে হয়তো সাময়িকভাবে আপনি এটা তুষ্ট হবেন, হ্যাপি হবেন আপনি, তবে এটা আপনার যে পেশাদারিত্ব আছে, আপনার যে প্রফেশনালিজম আছে, সেটার সাথে কম্প্রোমাইজ করা হয়। সেজন্য আপনাদের কাছে আমার বিশেষ আহ্বান থাকবে যে পুলিশ প্রশাসনে আপনাদের উপর যার যেখানে দায়িত্ব ভার অর্পিত হয়েছে,
সেই কাজটি গুরুত্ব সহকারে দয়া করে পালন করবেন। এবং তাহলেই আমি মনে করি ধীরে ধীরে আমরা অবশ্যই একটা দক্ষ, গতিশীল এবং পেশাদার পুলিশ প্রশাসন ধীরে ধীরে গড়ে তুলতে পারব। এক্ষেত্রে একটা কথা আমি উল্লেখ করতে চাই, একটা সরকার যেমন চিরস্থায়ী নয়, আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, চিরস্থায়ী নই আমরা, এটা অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে, পৃথিবীর সব দেশে এটা প্রমাণিত। ঠিক একইভাবে কিন্তু জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনও কোনো পদ কিন্তু কারো জন্যই চিরস্থায়ী নয়। আজকের এই সভাতে সেফ একটা আনুষ্ঠানিকতা হিসাবে যদি আমরা দেখি তাহলে বোধহয় সেটা ঠিক হবে না, বরং এই সভাটা আজকের হয়ে উঠুক। আপনারা এখানে এসেছেন, সময় দিয়েছেন, আমরা প্রায় 2 ঘন্টা ধরে এই অনুষ্ঠানে বসে আছি, কাউকে কাউকে দেখছি একটু ক্লান্ত হয়ে ঝিমুনির মধ্যেও চলে গিয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমরা চাই না যে এটা শুধু একটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকুক, বরং এই অনুষ্ঠানটি যে আগামী দিনের পথ নির্দেশনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকারের একটা মুহূর্ত হোক আমাদের এই অনুষ্ঠানটি আজকে। অফিসার বৃন্দ, বিশ্বের যে কোনো দেশেই একটা সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না, এর কোনো বিকল্প নেই। বিপদে পড়লে, যেটি মিনিস্টার সাহেব উল্লেখ করেছেন ওনার বক্তব্যে, গতকালকেও আমি আমার বক্তব্যে বলেছিলাম, আবারও আমি তুলে ধরতে চাই কথাটা, যে বিপদে পড়লে একজন সাধারণ মানুষ কেন, যে কোনো মানুষ, একজন লয়ার হোক, ডাক্তার হোক, ব্যবসায়ী হোক, একজন আপনার যে কোনো পেশার মানুষই কিন্তু প্রথমেই কিন্তু আপনাদের কাছে যায়, অর্থাৎ তার যে এলাকায় লোকাল থানা, পুলিশ থানা, সেখানেই যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি নিজের অভিজ্ঞতা দিয়েও দেখেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেখানে যে রেসপন্সিবল পুলিশ অফিসার থাকে, পুলিশ সদস্যরা থাকেন, তারা যদি আন্তরিকভাবে চান তাহলে আইনি এবং কৌশলী ভূমিকা নিয়ে কিন্তু অনেক ঘটনা শুরুতেই নিষ্পত্তি করা যায়। এবং গত বিশেষ করে 5 তারিখের পরে এরকম অনেকগুলো প্রমাণ কিন্তু আপনারা রেখেছেন। কৌশলী ভাবেও কিন্তু আমরা অনেক জিনিস, অনেক সিচুয়েশন ট্যাকেল করতে পারি আমরা কৌশলী ভাবে। পুলিশের কার্যক্রমের উপরে পুলিশের আস্থা এবং নির্ভরতার সৃষ্টি হলে আমি মনে করি একটা যে নতুন সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে মব ভায়োলেন্স, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা সম্ভব হয়, যা মাত্র আমি উল্লেখ করছি। আপনারা গত 1.5-2 বছরের মধ্যে, 1.5 বছর, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে এরকম অনেকগুলো ইনস্টেন্স আছে যেখানে আপনারা ম্যানেজ করেছেন বিষয়গুলো খুব সুন্দরভাবে। দীর্ঘ 1.5 দশকে আমরা একটা ফাঁসিবাদ শাসনের মধ্যে দিয়ে ছিলাম। 2024-এর অভ্যুত্থানের পরে বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত, একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই সরকারকে। এই সরকার পুলিশ বাহিনীকে এমন একটা রূপ দিতে চায় যেখানে পুলিশ সত্যিকার ভাবে হবে জনবান্ধব, এবং শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন, মানুষের, সাধারণ মানুষের একটা আস্থার জায়গা হবেন। যে কোনো দেশেই সাধারণত জনগণ পুলিশ প্রশাসনকে সরকারের মিরর বা আয়না হিসাবে কিন্তু চিন্তা করে, কারণ এই যে একটু আগে বললাম, মানুষ বিপদে পড়লেই আপনাদের কাছে প্রথমেই যায়, দুটো জায়গায় যায় মানুষ তার বিপদের টাইপ হিসাবে। মেডিকেল সমস্যা হলে অবশ্যই ডাক্তারদের কাছে যায়, বাট আর যে কোনো বিপদের সময় পড়লে কিন্তু আপনাদের কাছে যায়, এবং আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। এবং সেজন্যই পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। অফিসারবৃন্দ, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। বর্তমান সরকার, গতকাল আমি বলেছি, এর আগেও বলেছি, মিনিস্টার সাহেব তার বক্তব্যে একটু আগে উল্লেখ করেছেন, সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং
শাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না, কম্প্রোমাইজ করতে চাই না। আমরা দুর্নীতি সন্ত্রাস নিয়ন্ত্রণে অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোন ব্যক্তি বা দল কিন্তু আপনাদের দল নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। একটু আগে আমি বলেছি, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। যে জিনিসটা গতকাল বোধহয় একাধিকবার আমি জোর দিয়েছিলাম, জনগণের সঙ্গে সম্পর্কটা কি হতে হবে আমাদের। অন্য সকল কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণেও কিন্তু আপনাদের ভূমিকা কার্যক্রমের একটা উল্লেখযোগ্য সময় ব্যয় হয়। এটা দায়িত্বেরই অংশ, এটা কম বেশি পৃথিবীর সব দেশেই হয়ে থাকে। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। আপনারা দেখেছেন আমরা অনুষ্ঠান শুরুতে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু আমরা এখানে অনুষ্ঠানটা শুরু করেছি। এখানেও আপনারা আজকে যারা বসে আছেন, আমরা অবশ্যই এক ধর্মের মানুষ সকলে বসে নেই, এখানে বিভিন্ন ধর্মের মানুষ আমরা উপস্থিত আছি, হয়তো সংখ্যায় কম বা বেশি। সেজন্যই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে, কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। কারণ আপনার সাথে খুব ভালো সম্পর্কের একজন সহকর্মী আছেন, হতে পারেন তিনি আপনার সহধর্মের মানুষ নন, অন্য ধর্মের মানুষ, কিন্তু আপনার সাথে মানুষ হিসাবে, একজন সহকর্মী হিসাবে তার সাথে আপনার সম্পর্ক অত্যন্ত ভালো, অত্যন্ত ফ্রেন্ডলি সম্পর্ক। সেই মানুষের কথা বিবেচনা করেই আপনাকে এই দায়িত্বটি পালন করতে হবে। উপস্থিত অফিসারবৃন্দ, সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। সেটা হলো বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এ নিয়ে আমার মনে হয় কারোর মধ্যে সংশয় থাকার প্রয়োজন নেই। রাষ্ট্র ও সমাজে মানুষ নানা রকম অপরাধে জড়িয়ে পড়ে। অর্থনৈতিক বৈষম্য স্বাভাবিকভাবেই এর অন্যতম একটি কারণ। এখানে একজন বক্তা বক্তব্যে বলেছেন, স্বাভাবিকভাবেই বেসিক ডিমান্ডগুলো যদি মানুষের পূরণ হয়, সেই ক্ষেত্রে সমস্যার সমাধান হয়, অনেক সমস্যাই এড়ানো সম্ভব হয়। সম্মানিত অফিসারবৃন্দ, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করে দেশের নাগরিকদেরকে একটা সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করতে আমরা বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে যা এর মধ্যে দেখেছেন, মিনিস্টার সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন। আমিও একটু উল্লেখ করতে চাই, এর অংশ হিসেবে সরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিতকরণ করতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড, আমরা এগুলো ইন্ট্রোডিউস করেছি, আপনারা দেখেছেন এগুলো। একই সাথে আমরা দেশের যারা আমাদেরকে ধর্মীয় গুরু বা আমরা যাদেরকে ধর্মীয় বিষয়ে আমরা যাদের সাথে কনসাল্ট করে থাকি, সে সকল ব্যক্তি, যেমন মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, এছাড়াও অন্য ধর্মীয় যারা ধর্মীয় গুরু আছেন, তাদেরকেও আমরা একটা সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম তাদের মধ্যে আমরা শুরু করেছি। আমরা বর্তমান সরকার দলমত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে চাই, এটি আমাদের লক্ষ্য। অর্থাৎ ধীরে ধীরে আমরা একটি ওয়েলফেয়ার স্টেট আমরা তৈরি করতে চাই। দেশকে বন্যা খরার অভিশাপ থেকে মুক্ত করতে আমরা
ইতিমধ্যেই জনগণের শ্রমের বিনিময়ে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি এবং শুধু হাতেই নিইনি, আমরা কাজটি শুরুও করেছি। আমরা মনে করি খাল খনন পুনর্খননের মাধ্যমে পানি সংরক্ষণ নিশ্চিত করা গেলে কৃষকগণ যেমন সারা বছর মৌসুম অনুযায়ী ফসল উৎপাদনের সুযোগ পাবে, অপরদিকে খাল খননের মাধ্যমে অনেক মানুষ সাময়িক কর্মসংস্থানের পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পরিক সংহতি ও সমৃদ্ধি সৃষ্টিতেও একটি অবদান রাখবেন। এছাড়া প্রাকৃতিক কতগুলো বিষয় তো অবশ্যই আছে। পানির একটি বিশাল সমস্যা সারা দুনিয়াতে আছে, তৈরি হচ্ছে এনার্জি সমস্যার পাশাপাশি। অফিসার বৃন্দ, সরকার পুলিশ বাহিনীর কল্যাণ নিশ্চিত করতেও আমরা সচেষ্ট। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। আমরা দেখেছি অতীতে, আপনারাও অনেকেই এক্সপিরিয়েন্স ফেস করেছেন। এখানে রেজা তার বক্তব্যে একটি কথা বলে গিয়েছে, আমরা চাই না এসব ঘটনা পুনরাবৃত্তি হোক, তবে এক্ষেত্রে সরকারের এই নীতি যদি বাস্তবায়ন করতে হয় আপনাদেরও সহযোগিতা প্রয়োজন এবং সেই সহযোগিতা অবশ্যই হতে হবে আপনাকে দক্ষতা অনুযায়ী দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে। পুলিশের দায়িত্ব আমরা জানি। গতকালও আমরা আপনাদের ভেতর থেকে পুলিশ সদস্যদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্য রেখেছেন, তার ভিতর থেকে এসেছে, সেই কথাটি আমি আজকে পুনরাবৃত্তি করতে চাই। পুলিশের দায়িত্ব কখনোই নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা প্রতিনিয়ত এই ব্যাপারটা দেখছি। একজন পুলিশ সদস্য দিন রাত সপ্তাহে প্রতিটি দিন, এমনকি ছুটির দিনেও দায়িত্ব পালন করে থাকেন। তাই পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে অবশ্যই সরকার উদাসীন থাকতে পারে না, যেটি আপনাদেরও একটি ডিমান্ড আছে এরকম। সুতরাং আপনাদের প্রতিটি যৌক্তিক এবং প্রয়োজনীয় প্রত্যেকটি দাবি বর্তমান সরকার অবশ্যই একসাথে আমাদের পক্ষে সম্ভব না। পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়ন করা। সকল উপস্থিতিবৃন্দ, অফিসারবৃন্দ, দেশের জনগণ সরকারকে কিভাবে দেখে বা মূল্যায়ন করে এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনাদের আচরণের উপরে, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন, আপনাদের আচরণের উপরে, কার্যক্রমের উপরে। সুতরাং রাষ্ট্র আপনাদের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়প্রণতা, পেশাদারিত্ব ও মানবিকতা অবশ্যই আশা করে। যথাসম্ভব এসব গুণগুলো অর্জন করতে পারলেই আপনারা নিজেরাই যে স্লোগান আজকে তৈরি করেছেন আজ এইবারকার পুলিশ সপ্তাহে, আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ, আমি মনে করি তাহলেই ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে এই স্লোগানটি সার্থক এবং সফল হবে। উপস্থিত অফিসারবৃন্দ, আমার এখন বক্তব্যের শেষ পর্যায়ে আমি নিয়ে এসেছি। আমি বুঝতেই পারছি স্বাভাবিকভাবে আমার নিজেরও হয়, বেশি লম্বা মিটিং হলে কিছুটা ধৈর্যচ্যুতির একটা কারণ থাকে। 2 ঘন্টা হয়ে গিয়েছে আমাদের। এখানে একটি বিষয় আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, বা আমার কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটি হলো, আমার বক্তব্যে আমি উল্লেখ করেছি আমরা রাজনৈতিকভাবেও সংসদেও বিভিন্ন জায়গায় আমরা আমাদের অবস্থান থেকে, অর্থাৎ সরকার বা আমরা যারা সরকারে সরাসরিভাবে কাজ করছি, আমরা সংক্ষিপ্তভাবে একটি চিত্র বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরি। সেটি হচ্ছে, বর্তমান সরকার স্বাভাবিকভাবে যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা প্রায় প্রত্যেকটি সেক্টর খুব ভঙ্গুর অবস্থায় পেয়েছি। একটি যুদ্ধবিধ্বস্ত দেশের জনগণ যখন যাত্রা শুরু করে, যুদ্ধবিধ্বস্ত দেশে সরকার যখন যাত্রা শুরু করে, সেরকম একটা অবস্থার মধ্যে আমরা এই দেশটিকে পেয়েছি। স্বাভাবিকভাবেই বর্তমানে দায়িত্ব থাকার কারণে আপনাদের সাথে যেরকম সরাসরি কথা বলার সুযোগ হচ্ছে, আপনাদের বিষয়গুলো জানার সুযোগ হচ্ছে, স্বাভাবিকভাবে আপনি আর্মির কথা বলেন, নেভির কথা বলেন, এয়ারফোর্সের কথা বলেন, অন্য প্রতিষ্ঠানের কথা বলেন, সেগুলোর ব্যাপারেও সরাসরিভাবে জানার সুযোগ হচ্ছে বা বিষয়গুলো দেখার সুযোগ হচ্ছে। একইভাবে স্বাস্থ্যের কথা বলেন, একইভাবে শিক্ষার কথা বলেন। অফিসারবৃন্দ, এখন আপনাদেরকে যেই কথাটি আমি বলতে যাচ্ছি, এই কথাটাই আমি আপনাদেরকে সেই জন্যই বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি, আমি প্রথমে কাজটি করেছি বলেই আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। সেটি হচ্ছে, পত্রিকায় দেখেছেন আপনারা, নিউজটি এসছে, আমরা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাবিনেট সদস্য যারা আছেন
তাদের জ্বালানি তেলের যেই অ্যালটমেন্ট আছে সেটি আমরা 30% কমিয়ে দিয়েছি। সরকারের যতটুকু সাশ্রয় হোক, সাশ্রয় হয়, যেটুকু সাশ্রয় হবে তাতে যে অনেক বড় কিছু হয়ে যাবে তা নয়, কিন্তু এইটুক সাশ্রয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন মানুষ এসেছিল একটা কমপ্লেন নিয়ে যে তার ছেলে অনেক মিষ্টি খায়, সেটি কিভাবে কমানো যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পরে আসতে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব সম্ভবত নিজেও একটু মিষ্টি পছন্দ করতেন। উনি 3 দিন পরে যখন লোকটা আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি গিয়ে বলো তোমার ছেলেকে মিষ্টি কম খেতে। বলে আপনি 3 দিন আগে বললেই হতো। ঘটনাটা আপনারা জানেন, যারা জানেন আপনারা সবাই ঘটনাটা জানেন। এই যে ক্যাবিনেট সদস্যরা ডিসিশন নিয়েছেন যে ওনাদের 30% তেল ওনারা কম ব্যবহার করবেন, আমি বলছি না যে আপনারা করবেন, আপনাদের ক্ষেত্রে সেটা সম্ভব না, সকল ক্ষেত্রে আপনাদেরকে সার্ভিস যেহেতু দিতে হয়। আমরা সেক্ষেত্রে এমার্জেন্সি যারা আছে, আপনারা যেমন এমার্জেন্সি মেডিকেল আছে, ফায়ার ব্রিগেড আছে, এরকম ক্ষেত্রে আমরা সেটিকে যেই সাসপেনশন দিচ্ছিল সেটা আমরা উইথড্র করেছি। বাট অন্যান্য আরো অনেক ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এই বিষয়টি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা আমার অবস্থান থেকে, আমি যেখানে অফিস করি সেখানে আমরা অনেক খরচ কমানোর চেষ্টা করেছি, অনেকাংশে আমরা করেওছি। এইটা করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনাদের এরকম অনেকগুলো স্কোপ আছে যেখানে আপনারা করতে পারেন। অফিসার বৃন্দ, বিষয়টি হচ্ছে আমরা চেলে তো চেতেই পারি আমরা যে এটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তবে আমরা একটু অন্যভাবে তো চেষ্টা করলেও করতে পারি যে ঠিক আছে আমি আমার রাষ্ট্রকে কি দিতে পারি, কতটুকু দিতে পারি। অবশ্যই আপনি সার্ভিস দিচ্ছেন, আপনি জান বাজি রেখেও সার্ভিস দিচ্ছেন, এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ জান বাজি রেখেও আপনি সার্ভিস দিচ্ছেন। এর বাইরেও কিছু তো আমরা দিতে পারি, যেই জিনিসটা না হলেই নয়। আমরা অনেক জিনিস আছে এরকম যে এই জিনিসটা আমরা যদি স্কিপ করি, আমরা যদি বাদ দিই তাহলেও হবে, এবং তাতে রাষ্ট্র বা সরকারের কিছুটা হলেও সেভ হবে। আমরা যদি এই মানসিকতা, এই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আমি জিনিসটা চেষ্টা করেছি আমার অবস্থান থেকে কিছুটা হলেও করতে, এবং সেইটা করার পরেই সেই সৎ সাহসটা নিয়ে আমি আপনাদেরকে বলছি আসুন আমরা এই ঘরে দাঁড়িয়ে, আমি এই পিএমওর যারা স্টাফ আছেন তাদের আমি ওতনার পরে প্রথম যখন এই অফিসে আসলাম তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম। আমি মনে করি এই কথাটি আজকেও এই ঘরে যারা আছেন তাদের জন্য অ্যাপ্লিকেবল। সেই কথাটি হচ্ছে, দেখুন আমরা এই মুহূর্তে এই ঘরে যারা বসে আছি, বাংলাদেশের 20 কোটি মানুষের তুলনায় আমরা কিন্তু সবাই প্রিভিলেজড, কিন্তু কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকেই প্রিভিলেজড, অনেকের থেকে অনেক কোটি গুণ বেশি প্রিভিলেজ। যেহেতু আমরা প্রিভিলেজড, আসুন না আমরা চেষ্টা করি কিছুটা হলেও যদি কম প্রিভিলেজ নেই, তাতে যদি কিছুটা আমরা প্রত্যেকে যদি একটু একটু করে ছাড় দেই, তাহলে কিন্তু অনেক বড় ছাড় হবে। কাজেই আজকে এই পুলিশ সপ্তাহ উপলক্ষে আপনারা যেরকম আপনাদের বিষয়গুলো উপস্থাপন করেছেন, সরকারের পক্ষ থেকে আমিও শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, যেহেতু আপনিও সরকারের জন্য কাজ করছেন, এই মুহূর্তে আমিও সরকারের জন্য কাজ করছি, সেজন্য আমি আপনাকে আমার একজন সহকর্মী হিসেবে কনসিডার করতে চাই। আপনার কাজ হচ্ছে জনগণের জন্য, আপনিও কাজ করছেন রাষ্ট্রের জন্য, আমিও কাজ করছি জনগণের জন্য, আমিও কাজ করছি রাষ্ট্রের জন্য। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি বেটার বাংলাদেশ তৈরি করা। কাজটা আমরা সমাপ্ত করতে পারবো না, তবে কাজটা আমরা যদি সকলে এক জায়গায় এসে দাঁড়াই, আমরা সকলে কাজটা শুরু করতে পারবো। ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম কাজটা ক্যারি আউট করতে পারবে, বয়ে নিয়ে যেতে পারবে। আসুন আজকের এই পুলিশ সপ্তাহে আমাদের প্রতিজ্ঞা হোক, প্রতিশ্রুতি হোক, শপথ হোক যে আসুন আমরা যে যার অবস্থান থেকে, আপনি আপনার সরকারি অবস্থান, আপনি আপনার ব্যক্তিগত অবস্থান, উভয় জায়গা থেকে আসুন আমরা এই কাজটি শুরু করি। আমরা কতটুকু দিতে পারি দেশকে, আমরা কতটুকু দিতে পারি রাষ্ট্রকে, আমরা কতটুকু করতে পারি জনগণের জন্য। সম্মানিত অফিসারবৃন্দ, সহকর্মীবৃন্দ, পুলিশের যেই সাইবার ক্রাইম ইউনিটটি আছে, আমাকে মাত্র
মিনিস্টার সাহেব বললেন যে এটি আমরা যে এক্সিস্টিং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারের ভেতর দিয়ে আমরা কাজটি শুরু করতে পারবো, এটি হচ্ছে মিনিস্টার সাহেব আমাকে বলেছেন। আসুন আমরা সেটি শুরু করি। এডিশনাল যদি মিনিমাম কিছু সাপোর্ট লাগে অবশ্যই সরকার সেই সহযোগিতা আপনাদেরকে করবে। সম্মানিত অফিসারবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, পুলিশ সপ্তাহ 2026-এ আজকে শেষ যেই কথাটি আমি আপনাদেরকে বলবো, একজন সহকর্মী হিসাবে আসুন আমরা যে প্রিভিলেজড মানুষ আমরা যারা আছি, আসুন আমরা আমাদের অবস্থান থেকে দেশ, জাতি এবং এই দেশের মানুষ, এই রাষ্ট্র, তাদের জন্য যতটুকু সম্ভব আমরা ছাড় দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে সকলকে সহযোগিতা করি। এখানে আমরা যারা এই ঘরে উপস্থিত আছি মোটামুটিভাবে আমরা সকলেই অভিভাবক সন্তানদের। মানুষ হিসাবে বা অভিভাবক হিসাবে আমরা মনে করি যে আমার পরে আমার সন্তানের কি হবে, তার জন্য যদি একটা বাড়ি রেখে যাই, একটা জমি রেখে যাই, একটা অ্যাপার্টমেন্ট রেখে যাই, তাহলে বোধহয় সিকিউর থাকবে, আমার সন্তান সিকিউর থাকবে। আমরা কেন কখনো চিন্তা করি না যে কেন সন্তানের জন্য বাড়ি জমি গাড়ি রেখে গেলেই সিকিউর থাকবে, কেন আমরা একটা সিকিউর দেশ তার জন্য তৈরি করে যেতে পারবো না। আমরা যদি সকলে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা আমাদের সন্তানদের জন্য সিকিউর একটা দেশ তৈরির কাজে হাত দিতে পারবো। আমরা যদি তৈরির কাজে হাত দিই, নিশ্চয়ই আমাদের পরবর্তী যারা আছে তারা, এমনকি আমাদের সন্তানরাও দেশটাকে সিকিউর করতে পারবে। আসুন আমরা সেই সিকিউর দেশটা তৈরি করে আমাদের সন্তানদের জন্য। ধন্যবাদ সকলকে।